দেশে কি কোনো আইন কানুনই নেই? এই রকম একটা কথা বলতে বলতে হতাশা প্রকাশ করতে করতে যখন মানুষ জর্জরিত হয়ে উঠেছিল, ঠিক তখনই মানুষই আনলো পরিবর্তন। এবং সেই পরিবর্তনের যে সরকার, সোনার বাংলার সরকার, যা কিনা স্বাধীনতার পর থেকে আমাদের এই রাজ্যে প্রথম দেশপ্রেমিক এবং রাষ্ট্রবাদী একটি সরকার, যা এই পশ্চিমবঙ্গের মানুষ স্বাধীনতার পর থেকে কখনো দেখেনি। যে সরকারের মানুষজন, যে সরকারের যে শাসক দলটি, তার যে সমস্ত কর্মীবর্গ, তার যে পরিচালন ব্যবস্থা, সবটারই প্রথমে থাকে একটি ওয়ার্ড, দ্য নেশন ফার্স্ট। দেশের প্রয়োজনীয়তা, দেশপ্রেমিকতা, সেটাই সবার আগে। এখন তখন এই সরকারটা প্রতিষ্ঠিত যখন হয়ে গেছে, তখন মানুষ প্রাণ ভরে বলছে দেশে কিন্তু আইন আছে, পুলিশ আছে, বিচার ব্যবস্থা আছে। আর এই সমস্ত কিছু ঘটে যাওয়ার ফলবশত তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী এবং তার নেতৃবর্গ, এদের একটি বিশেষ টার্গেট ফুলফিল হয়নি। কি সেই টার্গেট ফুলফিল হয়নি, আর কোন টার্গেটের পিছনে তারা এখনো পড়ে আছে, সেটাই এই এপিসোডে, এই বিশেষ এপিসোডে আপনাদের সামনে ছোট করে তুলে ধরছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। অরাজক অবস্থাতে, যেখানে ভারতের সংবিধানের কোনো কিছুই লাগু ছিল না, বারবার করে আমরা সকলেই জানি যে এই রাজ্যটা এখন প্রমাণিত সত্য, এটা আর কল্পনা টল্পনা কিছু না। এই রাজ্যটাকে একটি বহির রাষ্ট্রে পরিণত করে ফেলবার চেষ্টা চলছিল। সেইটা যখন মানুষ বুঝতে পারলো, সেইটা যখন সারা ভারতবর্ষের, শুধুমাত্র এই রাজ্যের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষজন যখন বুঝতে পারলো যে এটা একটা দেশের প্রতি প্রচন্ড বড় একটা থ্রেট, আমাদের দেশের সার্বভৌমতা নষ্ট হতে পারে, তখনই কিন্তু মানুষ সতর্ক হলো। মানুষ যখন সতর্ক হয়, তখন কিন্তু সেই অরাজক অবস্থার পরিবর্তন আপনা থেকেই ঘটে, যেটা আমাদের রাজ্যে ঘটে গেছে। এখন এটা বাস্তব। এখন এর পিছনে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে, ভেবে দেখুন, একটু পিছনে তলিয়ে যান, একটু গ্রামগঞ্জের দিকে চলে যান, নিজেদের কল্পনা শক্তিটাকে নিয়ে যান, বা যারা সেখানে বাস করেন সেটাকে ভাবুন। সেটা হচ্ছে, এই অবস্থাটা 2011-র পর থেকে যে ভয়ঙ্কর অবস্থাটা তৈরি হলো, সেটা কি একদিনে হয়েছিল? খেয়াল করুন, একদিনে কিন্তু হয়নি। সেই গ্রামগুলো অচেনা গ্রামে পরিণত হতে শুরু করলো। কবে থেকে? ধীরে ধীরে। এবং সেখানে সবকিছুর পিছনে মানুষ অবাক হয়ে দেখতে লাগলো যে মূল জায়গা যেটা, সেটা হচ্ছে অর্থ। প্রচুর পরিমাণে অর্থ কিছু মানুষের হাতে চলে আসতে লাগলো। এবং সেই অর্থের উৎস কোথায়, সেটা আশপাশের শান্তি প্রিয় মানুষজন, এদেশের নাগরিক, তারা বুঝতে পারলো না। এবং ওই পরিমাণ অর্থ যেমন আসতে থাকলো, যেমন খুব একটা উদাহরণ হিসেবে যদি বলা যায়, যে একজন ইটভাটা শ্রমিক, সে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল। যে যার হয়তো একটা ওই যেমন খুব সদ্য একজন যিনি ধরা পড়েছেন, যার একটা রোল সেন্টার ছিল, সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। এই কয়েক হাজার কি কয়েকশো কোটি টাকার মালিক কিনা, সেটা তো আর সাধারণ জনগণ নিজে চোখে গুনে দেখতে পারতো না। কিন্তু মানুষের একটা অন্তর্দৃষ্টি আছে, সেটা দিয়ে তারা বুঝতে পারতো যে না, সবকিছু বোধহয় ঠিক হচ্ছে না, ঠিক চলছে না এখানে। তার সাথে ঘটলো যেটা, আসতে লাগলো অচেনা মানুষের ভিড়। এবং অবশ্যই সেই সমস্ত মানুষজনদের আচার আচরণ, নিয়ম কানুন, কোনো কিছুই এই গ্রামগুলোর সাথে খাপ খাচ্ছিল না। তার সাথে তারা দেখতে পেল, এই গ্রামের মানুষজন, যে এই মানুষগুলোই, যাদের হাতে এই পরিমাণ পয়সা কড়ি, প্রচুর পরিমাণে নগদ টাকা, মানে 100 টাকা ভাবতে গেলে মানুষকে যখন
খুব ধৈর্য ধরে ভাবতে হয়, সেখানে এদের কাছে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই না। মানুষ চমকে চমকে উঠতে লাগলো, ঠিক শুনছি তো? 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা তো একসঙ্গে দেখিনি কোনোদিন, অথচ এইরকম হয়ে গেল আমাদের গ্রামটা। এদেরই মানুষ আরো ভালো করে অবাক হয়ে চিনতে পারলো তখন, যে যখন শাসক দল তখনকার তৃণমূল কংগ্রেস, তাদের নেতা হয়ে উঠতে লাগলো এই সমস্ত মানুষগুলো। মানুষ ভিতরে ভিতরে প্রশ্ন করতে শুরু করলো নিজেদের ঘরে ঘরে, যে কেন, কারণটা কি? এই কারণটা ঠিক কি, সেটাই আজকে মানুষ সত্য হিসেবে দেখতে পাচ্ছে, বাস্তব হিসেবে দেখতে পাচ্ছে পিছনে কি ছিল। আর তার যারা মাথা, তাদের ওপর ছিল সেই টার্গেট, যে টার্গেটটার কথা বলে এই এপিসোডটা শুরু করলাম। সেই টার্গেটটা হচ্ছে একটি বিশেষ জিহাদি টার্গেট। সেটি একটি বিশেষ আন্তর্জাতিক বা আমাদের এই দেশের শত্রু দেশ যেগুলো আছে, সেই শত্রু দেশেদের একটি বিশেষ এজেন্ডা বা চক্রান্ত। সেটা হচ্ছে ওটা, যে এই ভূখণ্ডটাকে যে কোনো রকম ভাবে ভারত থেকে বার করে দাও, অথবা তাকে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করে রাখো যেটা ভারতের মধ্যে থেকেও যেন সেটা একটা আলাদা বাংলাদেশ বা আলাদা পাকিস্তান বা আলাদা তুরস্ক, এই ধরনের একটা জায়গায় যেন তারা হয়ে থাকে। এখন এটা আপনারা বলবেন যে এগুলো জানি, অবশ্যই অনেক মানুষই জানেন, আবার অনেক মানুষই জানেন না যে আগামীতেও এদের এই প্রচেষ্টাগুলো কি থাকতে পারে। যখন আমি নিজেও, আমার যখন অল্প বয়স ছিল, আমি বহু সেলসে কাজ করেছি। এবং সেলসে ম্যানেজমেন্টের থেকে কিন্তু একটা টার্গেট দেওয়া হয়, যে তোমাকে আজকে এতগুলো সেল দেখাতে হবে, এই জিনিসটার এতগুলো সেলস তোমাকে সারা মাসের মধ্যে এই টার্গেটটাকে কমপ্লিট করতে হবে, তবে তুমি মাইনে পাবে, তবে তোমার বেতন বৃদ্ধি হবে। এখন এই সেলস প্রক্রিয়া বা এই যে সেলস মডেল বা এই যে টার্গেট দেওয়া, এটা এখানেও চালু ছিল। বিদেশি রাষ্ট্রের সেই টার্গেট ছিল এই সমস্ত নেতা নেত্রীদের ওপর। না হলে খেয়াল করে দেখুন তো শুধু দর্শকবৃন্দ, যে কখনো কি সম্ভব শুধুমাত্র মানে সামান্য ব্যবসা করে, নীল সাদা রঙের ব্যবসা করে, শুধুমাত্র গ্রামের মানুষের পুকুর চুরি করে, ভেড়ি চুরি করে, জমি চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া যায়? বাইরের ফান্ডিং যদি না থাকে তাহলে সেটা সম্ভব হয় না। এবং সেই ফান্ডিংটা একটানা লাগাতার চালিয়ে গেছে। শর্ত কি ছিল? ওইটা। এবার ব্যাপার হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে সরকারটার পতন ঘটেছে, তৎকালীন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমানা, সেই জমানা পড়েছে মহা ফাঁপড়ে। টার্গেট তো ফুলফিল হলো না। দেশের রাষ্ট্রবাদী মানুষ, দেশের নির্বাচন কমিশনের সহায়তায়, নিরাপত্তায়, দেশের আইন ব্যবস্থার সহায়তায়, তীক্ষ্ণ নজরে, এই সমস্তর মাধ্যমে সাহস ফিরে পেল। আর সাহস ফিরে পেয়ে ওই বিদেশি চক্রান্তকে ছুঁড়ে ফেলে দিয়ে রাষ্ট্রবাদী সরকারকে প্রতিষ্ঠিত করল। তিলজলায় বুলডোজার ঢুকেছিল গতকাল, আজকে ঢুকলো গড়িয়ার কামারডাহিতে, যে একটি বেআইনি ক্লক টাওয়ারকে ভাঙার জন্য। তাহলে গতকাল আমরা যেমন এই পশ্চিমবঙ্গে প্রথম বুলডোজার অ্যাকশন দেখলাম, সেই বুলডোজার অ্যাকশন গ্রামে গ্রামে, আমি বহুবার বলেছি, যে পরিমাণ অবৈধ নির্মাণ হয়ে আছে, যে পরিমাণ সরকারি জমি সম্পত্তি দখল হয়ে আছে, সাধারণ মানুষের সম্পত্তি দখল হয়ে আছে, তা ভাঙতে গেলে এখনকার মুখ্যমন্ত্রী, তৎকালীন সময়ের বিজেপি নেতা বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় বলতেন, এখন সেই কথাটা সত্যি হতে চলেছে কি, যে যোগীজির কাছ থেকে, তিনি এটা বলতেন, যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া নিতে হবে।
বুলডোজার কম পড়ে যাবে তো, যে পরিমাণ বেআইনি নির্মাণ আছে। কিন্তু আজকের এপিসোডের আসল বক্তব্য ছিল আমার যেটা, সেটা হচ্ছে ভেবে দেখবেন এই যে পূর্ব ভারত, এই পূর্ব ভারত এখন গেরুয়াময় হয়ে গেছে। মানে পূর্ব ভারতের সীমান্ত কিন্তু অনেক সুরক্ষিত ভারতের পক্ষে, মাঝখানে পড়ে আছে ঝাড়খণ্ড, টিম টিম করে সেটা, সেখানে এখনো পর্যন্ত বিজেপি সরকার নেই, কিন্তু যে সরকারটা আছে সেটাও খুবই সামান্য সংখ্যাগরিষ্ঠতার উপর টিকে আছে। যদিও সেই সরকারের যে মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন, তিনিও বিভিন্ন রকম দুর্নীতির দায়ে এর আগে গ্রেপ্তার হয়েছেন। বিষয়টা হচ্ছে এই জেহাদি টার্গেট, যে টার্গেট ছিল ভোটটাতে জিতিয়ে দিতে হবে, এই তৃণমূল কংগ্রেসের বড় বড় সমস্ত নেতাদের, তারা সেই টার্গেটটা ফেল করেছেন। এখন সেই টার্গেট ফেল করেই কি তারা থেমে থাকবেন? না, সেই কারণেই রাজ্যকে, দেশকে আনরেস্ট করবার বিভিন্ন দিকে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে। রাষ্ট্রবাদী সরকার এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ সরকার ভাবলে হবে না, এটা আমাদের মানে কেন্দ্র সরকার, যে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার, আর এই মুহূর্তে আমাদের যে রাজ্যের যে সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেটা আর আলাদা কিছু না। সেখানে আইনগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে ডিজে বক্স যেমন বন্ধ হচ্ছে, যত্রতত্র পশু বলি যেমন বন্ধ হচ্ছে, নির্দিষ্ট আইন করে যেখান থেকে সেখান থেকে বেআইনি ভাবে তোলা টোল এইগুলো আর তোলা যাবে না, এগুলো যেমন প্রযুক্ত হচ্ছে, সেইগুলো যেন মানে অনেকটা হালকা হালকা ইলেকট্রিক শক লাগার মতো তাদের মনে হচ্ছে, যারা এটা করতে করতে অভ্যস্ত ছিল। এখন কি করা যাবে? উপায় তো একটা কিছু বার করতে হবে। দেশের মানুষ তো ডিক্লিয়ার করে দিয়েছে যে এরা চুরি করেছে, চুরি করে সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। সেই এজেন্ডা, যে এজেন্ডা অপরাধীদের পক্ষে থেকে বারবার করে আদালতে যেত, কেন? ওই অপরাধীদের বাঁচাতে হবে। যে টাকার উৎস ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমাদের ভারতের যে সমস্ত শত্রু দেশ যেগুলো আছে, সেই টাকার উৎস ছড়িয়ে আছে বাংলাদেশ থেকে উগ্র জেহাদি হুঙ্কারের মধ্যে, পাকিস্তান থেকে এই দেশকে আনরেস্ট করে দেওয়ার নানান রকম চক্রান্তের মধ্যে, আর সমস্ত ধরনের এই জঙ্গি ঘাঁটিগুলো যেগুলো কাশ্মীরে পাকিস্তানের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আগে দেখা যেত, সেগুলো লুকিয়ে ঘুমিয়ে বাংকারের মধ্যে, সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে ছিল এই রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলো। এটা তো অস্বীকার করলে হবে না। এখন এরা বুঝতে পারছে যে এখান থেকে আর উপায় নেই, এটা দেশের বিজেপি সরকার এখানে চলছে। ফলত কি? ব্যর্থ প্রয়াসের মতো, চলো কোনো না কোনো দিক থেকে একে আনরেস্ট করবার চেষ্টা করি। তার ফলবশতই ছুটে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোথায়? হাইকোর্টে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। 3 জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। 2021 সালে 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে ঘটনা ঘটছে। 4 ঘন্টার বিজেপিরা আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আগের দিন রাত্রি পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় প্রার্থীর বিরুদ্ধে লাইভ করেছে, দুপুর 12টার পর তারা গেরুয়া আবির লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অফিস ভাঙছে। আমাদের পুলিশের ওপরে নির্দেশ আছে,
দলের পক্ষ থেকে, আমরা সরকারের কেউ নই। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান, পশ্চিমবঙ্গে মেধার প্রতিষ্ঠা, পশ্চিমবঙ্গ থেকে যারা চলে যাচ্ছেন বাইরে তাদের আটকানো, আর ঘরের ছেলেদের ঘরে ফেরানো। এই যে ভেবেছিলেন উনি ইন্টারন্যাশনাল কোর্টে যাবেন, যেটা ভোটের পরে পরেই উনি জানিয়েছিলেন তিনি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে চান। কাকেও আশ্রয় করে বাঁচতে চাইছেন সেটা বলার ইচ্ছা আমার নেই। তবে আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সুপ্রিম কোর্টে, প্রাক্তন হয়ে দেখলাম উনি এখন হাইকোর্টে। আমরা আশা করেছিলাম যে ওনাকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল কোর্টে। দেখা যাক কি হয়। তা ইন্টারন্যাশনাল কোর্টেও উনি যাননি, সুপ্রিম কোর্টেও, যেটা উনি প্রায় রেগুলার ডেলি প্যাসেঞ্জারের মতো করে ফেলেছিলেন ওনার দলের তরফ থেকে, সেখানেও যাননি, গেলেন হাইকোর্টে। দেশে আইন আছে, আর চুরি করলে চোর ধ্বনি তো শুনতেই হবে। যদিও এই সংস্কৃতিটা আমরা চাই উঠে যাক, তার কারণ এরা ধীরে ধীরে অর্থহীন হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। শুভ চিন্তা যখন সমাজে জাগরিত হয়েছে, সেটাই প্রতিষ্ঠিত হবে। কাজেই এদের এই সমস্ত মানুষের ক্ষোভ, কাউকে যদি কেউ সর্বশান্ত করে দিয়ে থাকে, সেই মানুষ বলে চিৎকার করবে না যন্ত্রণার? সে চিৎকার করবেই। সেই দৃশ্য মানুষকে দেখতে হচ্ছে। পাশাপাশি যেটার জন্য এই এপিসোডটা করা, সেইটা হচ্ছে যে সমস্ত শক্তি লুকিয়ে আছে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, তারা এখনো পর্যন্ত ওই তোলা, ওই জোরে লাউডস্পিকার বাজানো, ওই ট্রেনের গায়ে ঢিল মারা, এই সমস্ত কিছু কাজকর্মগুলো করে যাবে, চালু করে রেখেছে। এখন এরা ভাবছে এইখানটায় তো গেরুয়া সরকার প্রতিষ্ঠিত হলো, এবার যাই কোথায়? সারা দেশের সরকারের কাছে। এটা তারা অবশ্যই সতর্ক। তৎসত্ত্বেও জানাচ্ছি, এদের কিন্তু একটা অংশ চলে যাচ্ছে ঝাড়খণ্ড, একটা অংশ চলে যাচ্ছে কেরালা, একটা অংশ চলে যাচ্ছে দক্ষিণ ভারতের চেন্নাই, যেটাতে এর আগেও এরা এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে আশ্রয় নিত। এখন সেটা ভেবে ফেললে হবে না, সেই সমস্ত জায়গাগুলোতেও দেশের সরকারকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, দেশের এজেন্সিগুলোকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এখন আমাদের রাজ্যের যে সিচুয়েশন এই মুহূর্তে, এই মুহূর্তে যে সরকারটা চলছে, সেই সরকার যে আইনের শাসনগুলো প্রতিষ্ঠা করছে, দেশে আইন মুখে বলে দেওয়া যে আজ থেকে এটা চালু হলো, আর সেই আইনের যে প্রয়োগটা, সেইটা এখন সতর্ক জনগণ বলছে যে এবার বেআইনটা চলবে না, দেশে আইন আছে। সেইটার মাধ্যম দিয়েই বলছি এরা ধীরে ধীরে অর্থহীন হয়ে যাবে, ঠিক কথা, কিন্তু পালিয়ে না যায়। শুধু দর্শকবৃন্দ, আপনারা বুঝতেই পারলেন যে কি বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ ছিল এই তৃণমূল কংগ্রেস সরকার, এবং তাদের সেই পতনে, তাদের সেই জেহাদি চক্রান্ত, সেটি যেমন ছিন্ন হয়েছে, গরু পাচার যেমন বন্ধ হয়েছে আইন করে, তেমনি আইন করে সমস্ত রকম বেআইনি কার্যকলাপগুলো যখন বন্ধ হচ্ছে এবং সেটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে, সেই বার্তা সেই সমস্ত দেশগুলোর কাছে গিয়েও পৌঁছচ্ছে যে না, এবারও পারা গেল না। তাহলে সেইখানে আমাদের দেশের মানুষজন, আমাদের দেশের সতর্ক জনসাধারণ, দেশপ্রেমিকতা, এই জায়গাগুলোর আরো উজ্জীবন আমাদের প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি অংশ থেকে প্রয়োজন। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের আইন, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের সমাজ থেকেও সরকারের সঙ্গে সেই পতাকাটাকে, শুভ শক্তির পতাকাটাকে কোনায় কোনায়, গ্রামে গ্রামে তুলে ধরার দরকার আছে। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হাত খুলে আপনারা কমেন্টে লিখুন। একটি অনুরোধ করছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা আপনাদের যোগাযোগ করতে পারেন, কিন্তু দয়া করে ফোন করবেন না। সেরকম হলে
যোগাযোগ আমরা করে নেব। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।